দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি ইসিবি টু দ্য পয়েন্ট। টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি। সামনেই বাজেট, আগামী 11 জুন জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন যে সরকারটি আছে সেই সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপন করবেন। এটি অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট, আর বিএনপি সরকারের একটা দীর্ঘ বিরতির পর প্রায় 2 দশক আবার জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে। সো মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে এবং প্রত্যাশা আছে। একই সাথে আমাদের যে ক্রাইসিস পিরিয়ড পার করছি আমরা ইকোনমিতে, সেটা নিয়ে শঙ্কাও আছে। আর কথা বাড়াচ্ছি না, আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকে যে বিষয়ে কথা বলবো কেমন বাজেটটাই। আমার তিনজন অতিথি আছেন স্টুডিওতে। আমি সর্বডানে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, তার ঠিক পরে আছেন একজন কর ও ভ্যাট বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া, আর আমার ঠিক ডানে আছেন ব্যারিস্টার নিহাত কবির, সাবেক প্রেসিডেন্ট এমসিসিআই। আপনাদের তিনজনকে চ্যানেল আইয়ে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি শুরু করতে চাই, যেহেতু আমাদের সঙ্গে বিজ্ঞজন আছেন জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের। 11 জুন বাজেট উত্থাপিত হবে জাতীয় সংসদে। মোটামুটি সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। আজকে আমার সুযোগ হয়েছিল অর্থমন্ত্রীর একটা ইন্টারভিউ করার। সেখানে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে আপনি কি নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছেন। তিনি বলেছেন আয় নিয়ে। একসময় আপনি ছিলেন এই সংস্থার দায়িত্বে, আপনার রিডিং কি এই বাজেট নিয়ে? অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে সরকার এবারও সম্প্রসারণমূলক বাজেট দিতে যাচ্ছে। এটার কারণ হলো যে ইকোনমিতে যদি মানি সাপ্লাই বেশি থাকে তাহলে গ্রোথের সম্ভাবনা বেশি হয়। এখন সম্প্রসারণমূলক বাজেট করতে গেলে অর্থের সংস্থান করতে হবে এবং অর্থের সংস্থানের জন্য একটা রেভিনিউ টার্গেট নির্ধারণ প্রতি বছরই হয়। এবছরও যেটা হয়েছে, যদিও আমরা বলি যে উচ্চাভিলাষী একটা টার্গেট, প্রায় 7 লাখ কোটি টাকার মতো, এবং এটার অধিকাংশই জাতীয় রাজস্ব বোর্ডকেই আদায় করতে হবে। কিন্তু এবারের যেই উদাহরণ সৃষ্টি করলো জাতীয় রাজস্ব বোর্ড, এটা মনে হয় আমার বিগত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স 2025-26 রেভিনিউ কালেকশন। 9 মাসের মধ্যেই 9 মাসের কালেকশনেই 1 লাখ কোটি টাকার একটা ঘাটতি, এবং পুরা 12 মাস গেলে হয়তো ঘাটতির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ আমার ধারণা যে মোট 4 লাখ কোটি টাকা হয় কি না এটার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে প্রায় 7 লাখ কোটি টাকা আবার অর্জন, এটি উচ্চাভিলাষী কিন্তু এটি সম্ভব। এবারের বাজেটে আমি লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য যারা নীতি নির্ধারক উপরের দিকের, তাদের একটা ভালো ইনভলভমেন্ট ছিল। তাদের গাইডেন্স এবং কীরকম একটা বাজেট, সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে যেন বাজেট তৈরি হয়, অর্থাৎ কারো উপর কোনো চাপ বেশি না। আপনি কি আগামী বাজেটের কথা বলছেন নাকি চলতি? আগামী বাজেটের কথাই বলছি। আমি সম্ভব কিভাবে এটা আপনার কাছে আসবো। আমি আরেকজন আপনার সহ আলোচক স্নেহাশিস বড়ুয়া, আপনাদের তিনজনের মধ্যে তরুণ অপেক্ষাকৃত, কিন্তু উনি কর এবং ভ্যাট বিষয়ে অনেক জানা বোঝা আছে, আমরা বিভিন্ন সভা সেমিনারে দেখে থাকি। আপনারা তো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফায় কথা বলেছেন, আপনি বিভিন্ন হ্যাট পরে গেছেন। 1 লাখ কোটি টাকা ঘাটতি আছে, এই এনবিআরকে দিয়েই আমরা 6 লাখ কোটি টাকা আদায় করব, এবং এইটা আমার কাছে খুব উচ্চাভিলাষী মনে হয়েছে। আপনার অ্যানালাইসিসটা জানতে চাই। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো অলরেডি মোশাররফ স্যার বলেছেন যেটা আসলে উচ্চাভিলাষী হলেও কিন্তু বাস্তবায়নযোগ্য, এই কথাটা কি উনি শুরু করেছেন। তো আমরা এই বছরের বাজেটে যে সমস্ত পেপারে যে সমস্ত সার্কুলেশনসগুলো আসছে, আমরা যেভাবে দেখছি যে আসলে সরকারের বিভিন্ন উদ্যোগ আছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তাদের করভার কীভাবে লাঘব করা যায়, মানে দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। এবং সাথে আবার একটা সুপার রিচদেরকে কীভাবে আরও অতিরিক্ত ট্যাক্স আহরণ করা যায়, মানে যাতে গ্যাপটা একটু কমে। আবার আমরা আরও দেখতে পাচ্ছি যে ধরেন কিছু কিছু জায়গায় সবচেয়ে বড় আমাদের যে চ্যালেঞ্জটা, যে আমাদের কর নেট, আমি বেস বলবো না, নেটটাকে কীভাবে বাড়ানো যায়, এগুলো নিয়েও কিন্তু অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। বিশেষ করে
আপনার আয়কর মূসক এগুলো নেটকে বাড়ানোর জন্য। এখন এটা কিভাবে এনফোর্সমেন্টে যাবে, মানে বাস্তবায়ন কিভাবে এই করবে? উদ্যোগের কোনোটা কি নতুন? এগুলো তো আমি শুনতেছি গত 20 বছর ধরে। জি, না এই উদ্যোগের মধ্যে অবশ্যই কিছু নতুন আছে, Okay. মানে নতুনত্ব আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখবেন যে আমাদের যে ইভলভিং ইকোনমি যেগুলো আছে জি। এটাকে ক্যাপচার করার জন্য ওনারা চেষ্টা করছেন যেগুলো নেটের বাইরে ছিল ওগুলোকে নেটে আনার জন্য। মানে কীভাবে এটাকে এনফোর্স করবেন। ধরেন বাংলা টেসলা যে ট্যাক্সের কথা বলছে, মানে আমাদের প্রায় মানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলে, কেউ বলে 40 লাখ, কেউ বলে 50 লাখ, 60 লাখ আপনার এই রিক্সাগুলো চলছে, তাদেরকে ট্যাক্সের আওতায় আনা হচ্ছে। মোটর সাইকেল আগে কখনো ট্যাক্সিং ছিল না, তাদেরকে কিন্তু ট্যাক্সের আওতায় আনা হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় ধরেন ভ্যাট রিটার্নটাকে অনলাইন ফাইলিংকে ম্যান্ডেটরি করা হচ্ছে, যেটা আগে ছিল অপশনাল। তো এই সমস্ত জায়গায় এবং কিছু জায়গায় প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন যেগুলো ছিল ওটার ক্ষেত্রে আরও বাড়ানো হচ্ছে। ভ্যাটের ক্ষেত্রেও কিছু আমরা যেটা শুনলাম উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যবসার কস্ট অফ ডুইং বিজনেস এবং ব্যবসার ইজ অফ ডুইং বিজনেস হওয়ার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি। তো এখন স্বাভাবিক, মানে যদি আসলে কর ভারটা যদি আপনি ব্যবসা থেকে যদি একটু কমাতে পারেন, ইজ করে দিতে পারেন, তাহলে এটা তো একটা ইম্প্যাক্ট সোসাইটির উপর পড়বেই। নিশ্চয়ই। আমরা নিহাত কবির আপনার কাছে জানতে চাইছি, আমরা দুজন আয়ের সম্ভাবনা নিয়ে বলছিলেন। আজকেই বাংলাদেশ ব্যাংক একটি প্যাকেজ ঘোষণা করেছে 60,000 কোটি টাকা, বন্ধ থাকা কলকারখানা চালু করা, ইকোনমিকে চাঙ্গা করা। 60,000 কোটি টাকার যে মানি সাপ্লাইটা আমাদের ইকোনমিতে ইনজেক্ট হবে, নিশ্চয়ই এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এইটার আমার 2-3টা প্রশ্ন আপনার কাছে, যে এই ধরনের এক্সপেরিয়েন্স অতীতে আমরা দেখেছি কোভিডকালীন সময়ে নানা রকম প্যাকেজ দিয়েছিল ইকোনমি বুস্ট আপ করার জন্য। তারপর সেইখান থেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 2-3 জন কীভাবে টাকা নিয়ে গেছে সেটাও দেখেছি। এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে সাংবাদিকরা করেছেন। আপনার কাছে জানতে চাই এইটার আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করছেন, এই যে 60,000 কোটি টাকার প্যাকেজটি দেওয়া হলো আজকে? ধন্যবাদ রিজভি, আর আপনার সঙ্গে আপনার দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমাদের অর্থনীতিতে গতি সঞ্চালন কমে গেছে, জি, কিছুটা স্থবিরতার মধ্যে, কিছুটা না অনেকটাই স্থবিরতার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কাজে সেখানে এই অর্থ ছাড় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সেখানে আপনি যেটা বললেন যে আমরা কোভিডের সময় দেখেছি যে ছাড়কৃত অর্থ গাড়ি বাড়ি ইত্যাদি অনেক রকম অনুৎপাদনশীল খাতে চলে গেছে, সেটা যেন না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। এবং এটা করতে গেলে যে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড় হবে বা রিফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যে টাকা দেবেন, সেখানে খুব শক্তভাবে মনিটরিং করে এই টাকাগুলোকে দিতে হবে এবং প্রত্যেকটা টাকা যেন একটা উৎপাদনশীল খাতে ব্যয়িত হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। না হলে কিন্তু এর প্রভাবটা ওই শেষ পর্যন্ত 60,000 কোটি টাকার ভারটাই আমাদের উপরে পড়বে, এর বেনিফিটটা আমরা পাবো না। রাইট। কিন্তু 60,000 কোটি টাকার মধ্যে নতুনত্ব আমি যদি এইভাবে বলি, 40,000 কোটি টাকা তো ব্যাংকগুলোর থেকে লিকুইডিটি যেটা, সেইটা বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্স একটা সরকার দিবে 19,000 কোটি 6%, আর উদ্যোক্তা দিবেন 7%, 13% আলটিমেটলি, বাট উদ্যোক্তা 7%-এ পাবে, ছোটরা একটু বেশি দিবে, বাংলাদেশ ব্যাংক গভর্নর যেটা বলেছেন। তো সেটা তো ব্যাংকই দিল, ব্যাংকই দিচ্ছে, মানে এই জায়গার মধ্যে আমি জানতে চাইছি এটা কি একটা একটা কি বলে একটা ক্যামোফ্লেজ ক্রিয়েট করা কিনা, মানে এটা রিয়েল ইম্প্যাক্ট কি? না, আমার মনে হয় না যে এটা ক্যামোফ্লাজ ক্রিয়েট করার কোনো উদ্দেশ্য এই সরকারের বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের আছে। আমি মনে করছি যে এটা সদিচ্ছা প্রসূত একটি উদ্যোগ, এবং আমি মনে করছি যে যদিও ব্যাংকগুলোর মাধ্যমে মনে হতে পারে যে চিরাচরিত উপায়েই দেয়া হবে, আমি আশা করছি যে বাংলাদেশ ব্যাংক এটা নিশ্চিত করবেন যে ঠিক যেখানে অর্থায়নটা প্রয়োজন সেখানেই যেন যায়। যেরকম গার্মেন্টসের জন্য বরাদ্দ আছে, সেখানে যেন হয় কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলো পান, অথবা ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্ট করে তোলার জন্য দেয়া হয় যাতে তারা অর্ডারগুলো পায়, এবং এটা যেন নিশ্চিত করা হয় যে তারা যে উদ্দেশ্যে টাকাটা নিচ্ছেন সেই উদ্দেশ্যেই টাকাটা ব্যয় করা হচ্ছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বহু বছর ধরে বলে আসছি যে টাকা বরাদ্দটা মূল না, সেই টাকাটা বরাদ্দ করার পরে সেটা দিয়ে কি হলো সেই জিনিসটার উপরে কিন্তু আমরা দৃষ্টি আর রাখি না। রাইট। তো একই ব্যাংক, একই কর্মকর্তা, যারা এই যে ধরেন যে আমরা যদি বলি, আজকে আবার গভর্নর একটা তথ্য দিয়েছেন, আপনি খেয়াল করেছেন, 5 লাখ কোটি টাকা লুট হয়ে গেছে, এবং এই 5 লাখ কোটি টাকার একটা বড় অংশ হচ্ছে কোনো ধরনের কোলাটারেলস নাই, তার মানে এটা লুট করে নিয়ে গেছে।
এটা আপনারা আবার এটাও বলেছেন যেটাকে এনপিএল বলার একটু আমরা এটাকে বলছি যে একটা সুশীলভাবে আমরা এটাকে এনপিএল বলতেছি, এটা আসলে চুরি হয়ে গেছে। তো এই সিস্টেমের মধ্য দিয়ে আবার এরকম বড় একটা সেখানে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের একটা বিরাট রোল প্লে করার আছে, যে রেগুলেটরি যে ফাংশন। ধরুন আমি ব্যাংকের বোর্ডে বহু বছর বসেছি, রাইট। সেখানে যে রিপোর্টগুলো দিতে হয় প্রতি 3 মাস অন্তর অন্তর দিতে হয়। স্নেহাশিস জানেন যে অডিটগুলো করা হয়। রেগুলেটর কি করছিলেন? লুটছে হয়ে গেল, কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অডিট করা পর্যন্ত অ্যাকাউন্টস পাস করতে পারেন না প্রতি বছর। তাহলে রেগুলেটর কি করছিলেন? আমাদের নতুন যিনি গভর্নর মহোদয় আছেন, আমি তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এবং আমি মনে করি যে তিনি এই জায়গাগুলোতে যে গ্যাপগুলো রয়েছে সেটা প্লাগ ইন করতে পারবেন এবং সেটা করতেই হবে। কারণ খোল নলচে বদলে আজকে আপনি 64টা ব্যাংকের জায়গা তো আরও নতুন 64টা ব্যাংক আর আরও কয়েক লক্ষ লোক তো নিয়ে আসতে পারবেন না। এই স্ট্রাকচারের মধ্যেই কাজ করতে হবে, কিন্তু যেখানে লুপহোলগুলো রয়েছে সেই লুপহোলগুলো বন্ধ করতে হবে। একদম খুবই যথার্থ বলেছেন। আমি আপনার কাছে আবার আসবো, যেহেতু আপনি বিদেশি বিনিয়োগ এবং আপনার অনেক ক্লায়েন্ট আছে, আপনি বলেছিলেন যে ইকোনমি স্লো ডাউন হয়েছে, এটা জানতে চাইব। জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনি বলছিলেন যে সম্ভব আয় করা, যে 6 লাখ কোটি আমরা 7 লাখ কোটি টাকা আয় করতে চাই আগামী অর্থ বছরে, কারণ আমাদের বাজেটের আকার 9 লাখ কোটি হবে প্রায়, এরকম আমরা জানি। তো সেটা আসলে কিভাবে সম্ভব, কারণ আমরা তো এরই মধ্যে অনেক পিছায় আছি এবং প্রতি বছরই আমাদের কমছে। প্রথমেই আমি বলবো যে জাতীয় রাজস্ব বোর্ডের নেতৃত্ব এমন হতে হবে যে কর্মকর্তাদের যারা রাজস্ব আয় করে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে, এবং শুধু সুসম্পর্ক না, তাদেরকে শাসনও করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সে কিভাবে কাজ করে, তার কর্মকর্তারা কিভাবে কাজ করছে। কারণ হলো জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন ট্যাক্স বলেন, ভ্যাট অফিস বলেন, সেই সব জায়গায় করাপশন যথেষ্ট বেশি, এবং যদি ঠিকমতো তদারকি না হয় এটা থামানো যায় না। আমি জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করে আমি সেটি লক্ষ্য করেছি। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো যে ট্যাক্স নেট বাড়াতে হবে, যেটা স্নেহাশিস বলেছে। ট্যাক্স নেট বাড়ানোর জন্য ট্যাক্স অফিসগুলি, যদিও সরকার ইতিমধ্যে শুরু করেছে এক্সপানশন, এই জনবল এক্সপানশন এবং অফিস বাড়ানো, বেশিরভাগ অফিস কিন্তু ঢাকায় হয়েছে। ট্যাক্স অফিসগুলি জেলা পর্যায়ে যেতে হবে, এবং জেলা পর্যায়ে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেকেই ট্যাক্স নেটের বাইরে, এবং ট্যাক্স নেটের বাইরে না থাকলেও তারা তাদের সব সম্পদের হিসাব দেয় না। এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে অটোমেশনের মধ্যে আনতে হবে এবং সেটার সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সংযোগ থাকতে হবে। অর্থাৎ তাদের যে খরচ, সেই খরচ যেন জাতীয় রাজস্ব বোর্ড দেখতে পারে, এবং আয় দুইটাই। এখন এটা হলো একটা, যে ট্যাক্স নেট বাড়াইতে হবে। আরেকটা হলো যারা এখন পর্যন্ত টিআইএন নম্বর নিয়েছে বিভিন্ন নানা কারণে, এবং একটু সচেতন না হইলে তো আর টিআইএন নেয় না। যেমন 1,20,00,000 মতো টিআইএনধারী আছে, কিন্তু রিটার্ন সাবমিট করে 40 থেকে 45 লাখ। জি, সেইখানে রিটার্ন সাবমিশনের যে সংখ্যাটা এটি বাড়াইতে হবে। এটা ট্যাক্স অফিসাররা চাইলেই টিআইএনধারী যারা আছে তাদেরকে। আচ্ছা, জরিপের কথাটা আমি বলি আমার অভিজ্ঞতা থেকে। আমি জরিপ শুরু করেছিলাম, যে লোক পাঠিয়ে বিভিন্ন বড় বড় বিল্ডিং যেগুলি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে, বিল্ডিংয়ে তারা গিয়ে উঠে কার ট্যাক্স রিটার্ন ফাইল আছে সেগুলি তারা দেখত। তো যাদের নাই, আমি বলেছি তাদেরকে কোনো শাস্তি দিতে হবে না, তাদের ইমিডিয়েটলি তাদের টিআইএন খুলে রিটার্ন সাবমিশনের জন্য বলতে হবে। তো আমাকে একজন এমপি ফোন করে বলেছিল যে দেখছেন আপনার লোকজন এসে হানা দিচ্ছে। পরে আমি বললাম যে না, এই হানাটা সেখানে তাদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের জন্য দিচ্ছে না, তাদেরকে ট্যাক্স নেটে অন্তর্ভুক্ত করার জন্য দিচ্ছে। তখন তিনি বললেন যে না, ঠিক আছে, আমরাও সহযোগিতা করব। এইভাবে যারা
এই জাতীয় নেতা কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন তাদেরও সহায়তা নিতে হবে ট্যাক্স নেট বাড়ানোর জন্য। জি। আর ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে যেন সঠিকভাবে কর আদায় হয়। আবার ব্যবসায়ীদেরকে কিন্তু খুব অত্যাচার করা যাবে না। যেমন ধরেন ইদানিং বহু ব্যবসায়ী বলছে যে এই এনবিআর আমাদের ব্যবসা করার জন্য একটা বিরাট অন্তরায়। যদিও সম্পূর্ণ কথাটা সত্য না, তারপরেও এটি আমাদের বিবেচনায় নিতে হবে। জি জনাব ভূঁইয়া, আমি আমি দুজন প্র্যাকটিশনার আছে এবং আমি একটু মোশাররফ ভাইয়ের কথার সূত্র ধরে বলি, কয়েকদিন আগে আমার বন্ধু সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন কর সন্ত্রাস, ট্যাক্স টেররিজম। এই কর সন্ত্রাস এটা সত্যিকার অর্থে কিন্তু হয়ে থাকে, আমরা যারা ভুক্তভোগী আমরা জানি। কিন্তু মোশাররফ ভাইয়ের সময় বলতে হবে, আমরা একটু শুনি। মোশাররফ ভাইয়ের সময় উনি যখন এনবিআর চেয়ারম্যান ছিলেন বলতে হবে যে তার কাছে পৌঁছতে পারলে আমরা সবসময় কিন্তু একটা প্রতিকার পেয়েছি। কিন্তু এই যে ব্যক্তি হিসেবে গিয়ে প্রতিকার পাওয়াটা এটা কোনো কাজের কথা না। সিস্টেমটা এমনভাবে করতে হবে, এবং এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বলেছেন যে এই যে পার্সোনাল ইন্টারাকশনটা যতটা কমিয়ে ফেলা যায় তারা সেটা করার চেষ্টা করবে ডিজিটাইজেশনের মাধ্যমে। আমি মনে করি যে এটা যদি করা হয় তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। এবং বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স কারা দিতে পারেন এটা খোঁজার সময় দিন মনে হয় অনেক আগে আমরা পার করে আসছি। আমি ওই তর্কে যাচ্ছি না। আমি স্নেহাশিস বড়ুয়া আপনার কাছে জানতে চাইছি, গতকাল রাতে অর্থমন্ত্রী ছিলেন একটি প্রোগ্রামে, সেখানে বিটিআই একটি কোম্পানি, ওনার প্রতিনিধি ছিলেন। উনি জানতে চেয়েছিলেন, আমরা যেটাকে বলি বিল্ডিং টেকনোলজিস আইডিয়াস, রিয়েল এস্টেট সেক্টরের একটা বড় কোম্পানি, উনি জানতে চেয়েছিলেন যে কালো টাকা বিনিয়োগের সুযোগ আপনারা রাখছেন কিনা। যদিও অর্থমন্ত্রী এটা খোলাসা করেন নাই, বাট উনি বলেছেন যে আমরা যেহেতু রিয়েল এস্টেট সেক্টর জিডিপিতে নানাভাবে কন্ট্রিবিউট করে, আমরা দেখতেছি কীভাবে ফিট ইন করা যায়। মানে আপনি তো এই সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে বা যদি কোনো পরামর্শ থাকে। জি, ফাইন। তো আসলে এটা তো খুবই স্বাভাবিক। মানে ধরেন আমরা জানি যে সবাই বলে অপ্রদর্শিত অর্থ, কেউ বলে ইলিগাল মানি, কেউ বলা হয় আনডিসক্লোজড মানি। কিন্তু এটার যে এক্সিস্টেন্স আমাদের সমাজে আছে, এটা কি কেউ বলতে পারবে যে না এটার এক্সিস্টেন্স নাই? আপনি যেখানে যাবেন, যখন দেখবেন যে আপনার যে জায়গাটা বিক্রি করা হচ্ছে বা যে অ্যাপার্টমেন্টটা বিক্রি করা হচ্ছে, ওখানে সরকারের একটা নির্ধারিত মৌজা ভ্যালিউ আছে, মৌজা ভ্যালিউ। আর রিয়েল ট্রানজ্যাকশন ভ্যালিউ ইন মেনি কেসেস ইট ইজ হায়ার, মানে ওয়ে হায়ার দ্যান দ্য অ্যাকচুয়াল, আমি বলবো যে মৌজা ভ্যালিউ যেটা আছে। আর কিছু কিছু জায়গায় রিভার্সও আছে, যে মৌজা ভ্যালিউটা এত হাই, অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন ভ্যালিউ কিন্তু কম্পারেটিভলি লোয়ার। এই ধরনের এলিমেন্ট যখন থাকে তখন খুবই স্বাভাবিক যে আপনার একটা অপ্রদর্শিত অর্থের কিন্তু একটা উদ্ভব হয়। মানে সেটা আপনি অ্যাপার্টমেন্ট বলেন বা ল্যান্ড বলেন। তাহলে দেখেন, আমরা ব্যবসায়ী সমাজ যারা আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে দেখেন, আপনার পক্ষে অন্যান্য ডেভেলপড ইকোনমির মতো প্রপার্টির যে মার্কেটটা, মানে রিয়েল এস্টেট যে মার্কেটে যে অটোমেশন থাকে, সেই অটোমেশনটা কিন্তু আমরা এখনও পর্যন্ত যেতে পারিনি। তার মানে আমরা এখনও রিয়েল মার্কেট প্রাইসটা কিন্তু ডিটারমাইন করা কিন্তু এখনও সম্ভব হয় না। তো তাহলে এক্ষেত্রে কী হতে পারে? তা আমরা বিভিন্ন স্টাডিতে দেখেছি যে আপনার যখন রেটটা কমানো হয় মানুষের মধ্যে তখন এই অপ্রদর্শিত অর্থ না করার জন্য একটা কিন্তু কী হয়, একটা ট্রেন্ড বা তাগিদ তৈরি হয়। আজকে একটা প্রপার্টির যদি ট্রানজ্যাকশন কস্ট হয় 13 থেকে 14%, এটা আপা ক্যান ভাউজ মি, যে একটা 100 কোটি টাকার প্রপার্টির ডিল হবে, আপনি সেটা মানে 14%-এ কত, প্রায় 14 কোটি টাকা ট্রানজ্যাকশন কস্টে যাবে। এটা যদি আপনি 4-5% আনতে পারেন, তাহলে হয়তো হবে 4-5 কোটি টাকা। তখন 14 কোটি টাকা ভার্সেস 4-5 কোটি টাকা, এটা অনেকের জন্য কস্ট অফ কমপ্লায়েন্সটা কিন্তু ইজিয়ার হয়ে যায়। তখন কিন্তু স্বাভাবিক যার অর্থটা আছে সেও দেওয়ার চেষ্টা করবে, যার অর্থ নাই সেও চেষ্টা করবে কীভাবে অর্থটা জোগাড় করে সেটাকে কমপ্লাই করতে পারে। আমি যদি বলতে যে এটাতে হয় কি, যে যারা বৈধভাবে সম্পত্তিটা পেয়েছেন তারা আননেসেসারিলি ক্রিমিনালাইজড হয়ে যাচ্ছেন। সম্পত্তিটা বিক্রি করতে গিয়ে কালো টাকার মালিক হয়ে হা করে বসে আছে। রাইট, জি জি, এক্স্যাক্টলি। মানে আপনি একটা সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু যে বায়ার আছে তার ফাইলে কিন্তু এত টাকা নাই। তো আর আপনি এই ট্র্যাপে পড়ে কিন্তু অপ্রদর্শিত অর্থ তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা বলেছি যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে বিশেষ করে সবাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা আসতে হবে। কারণ এখানে তো কম্পোনেন্ট একটা না, 4-5টা অথরিটির আছে। ইনকাম ট্যাক্স আছে, ভিএটি আছে, আপনার সিটি কর্পোরেশনের ট্যাক্স আছে, রাজকের চার্জ আছে। আর রাজক যদি মনে করে যে না আমার 2% আমি ছাড়বো না, ইনকাম ট্যাক্স যদি মনে করে যে আমার 4% ছাড়বো না, ভ্যাট যদি মনে করে আমার 3% ছাড়বো না, সবাইকে মিলে সমন্বিতভাবে চিন্তা করতে হবে যে আমি আসলে এটাকে কতটুকু ছাড় দিতে পারি। পাশাপাশি সরকারের যদি যৌক্তিক উদ্যোগ থাকে যে ভাই প্রপার্টি, মানে আপনি সবচেয়ে বড় জিনিস কি, মানুষের সবচেয়ে বড় জায়গা, সেন্সিটিভ জায়গা হচ্ছে প্রপার্টি। কারণ আপনি কোনোভাবে অবৈধ একটা টাকা ইনকাম করলেন, 10 কোটি টাকার একটা প্রপার্টি কিনলেন, সেটাকে 2 কোটি টাকা দেখালেন, বাকি 8 কোটি টাকা কিন্তু আপনার ট্রানজ্যাকশনের বাইরে চলে যাচ্ছে। সো এই জায়গায় যদি আমাকে যদি একটু অ্যাড্রেস করতে হয়, তাহলে ট্রানজ্যাকশন ট্যাক্স যেভাবে কমাতে হবে, পাশাপাশি
মোজা ভ্যালিউ যেটা আছে সেই মোজা ভ্যালিউকে আপ টু ডেট করতে হবে। আমি একটা ছোট উদাহরণ দিই, স্যার যেহেতু এই প্রশ্নটা তুলেছেন আর কি, যে ধরেন এখানে আপনি নিশ্চয়ই জানেন গত 18ই জানুয়ারি 2026-এ আমরা কিন্তু একটা, নাসিম ভাই সহ ছিল সেই কমিটিতে, আমরা একটা রিপোর্ট কিন্তু সরকারের কাছে দিয়েছি আপনার রিফর্ম কমিটির পার্সপেক্টিভে। আমরা সেখানে বলেছি যে দেখেন, আপনি যখন মানে শহরে থাকেন তখন সিটি কর্পোরেশন কিন্তু প্রতি বাড়িতে গিয়ে সিটি কর্পোরেশনের ট্যাক্সটা কিন্তু কালেক্ট করে, না হলে সে কিন্তু লাইনও কিন্তু ডিসকানেক্ট করে দিতে পারে। পৌরসভায় যান, পৌরসভাও কিন্তু করটা নিয়ে থাকে, একদম ইউনিয়ন পর্যায়ে কিন্তু দেখবেন, ইউনিয়ন পর্যায়ে একটু কম, বাট কিন্তু পৌরসভা পর্যায়ে মোটামুটি হয়ে যাবে। তো তাহলে দেখেন যে পরিমাণ পৌরসভার ট্যাক্স কালেক্ট করেন দি প্রপার্টি, সে পরিমাণ অ্যাসেট আপনার ট্যাক্স রিটার্নে কি দেখানো আছে? একজন করদাতা যদি দেখেন তার হয়তো 10টা অ্যাপার্টমেন্ট আছে, সে হয়তো একটা অ্যাপার্টমেন্ট দেখাচ্ছে। একটা অ্যাপার্টমেন্ট দেখানো মানে 9টা অ্যাপার্টমেন্ট তার আনডিসক্লোজ থাকছে, অ্যাসেট আনডিসক্লোজ থাকতে, 9টা অ্যাসেট থেকে যে ভাড়াটা ইনকাম হচ্ছে সেটাও কিন্তু আনডিসক্লোজ থাকছে। তা আমরা বলেছিলাম দ্য কনসেপ্টস অফ প্রপার্টি ডেটা ব্যাংক, এটা সরকারের যদি সদিচ্ছা থাকে, মানে পলিটিক্যাল উইল যদি থাকে, তাহলে এটা ডেভেলপ করা কিন্তু খুব বড় ব্যাপার না, যে আপনার একটা প্রপার্টি ডেটা ব্যাংক থাকবে। আপনি যখন কর দিতে যাবেন, পৌর কর দিতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কিন্তু টিআইএনের সাথে লিঙ্ক করতে হবে বা এনআইডির সাথে লিঙ্ক করতে পারে। এনআইডির সাথে যখন লিঙ্ক হয়ে যাবে, তাহলে একজন করদাতার কয়টা প্রপার্টি আছে ভার্সেস কয়টা রিটার্নে দেখানো আছে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। দ্যাট আই মিন যে এটা আর বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে হবে না, প্লাস সিস্টেমেই থাকবে, এটা সিস্টেমেই থাকবে। এই যে আপনি এখনকার যুগে আপনি যদি ধরেন, এই যে কিছুদিন আগে রিপোর্ট হলো না, ব্রাহ্মণবাড়িয়াতে একজন ভ্যাট অফিসার গেছে, তাকে বেদে পিটাইছে, এর কিন্তু ফিজিক্যাল একটা ইস্যুজও কিন্তু চলে আসছে। আপনাকে ইউজ করতে হবে ডিজিটাইজেশনসের টুলসগুলো, কারণ এখন এমন কিছু ডিজিটাইজেশন চলে আসে, ধরেন আগে গাড়ির সাথে লিঙ্ক ছিল না, এখন আপনার যতটা গাড়ি আছে রিটার্নে যদি না দেখান, ডিসিটি টার্মিনালে চলে আসছে যে কয়টা আনডিসক্লোজ গাড়ি আছে, কয়টা সঞ্চয়পত্র আনডিসক্লোজড আছে। তাহলে আপনার যে ল্যান্ড, বিল্ডিং, যে প্রপার্টিগুলো আছে বা ব্যাংকে যে ব্যালেন্সেসগুলো আছে, এগুলো যদি প্রপারলি না আসে, তাহলে আপনার বেস তো ছোট হবে। বেস ছোট হলে তো আপনি ওই মানে রিকোয়ার্ড যে ট্যাক্স কালেকশনসটা করতে পারবেন না। মোশাররফ ভাই এটা বলতে পারেন যে আমাদের 85% অফ আর ইকোনমি ইজ ইনফর্মাল। এভাবে এটাকে যতটা ফর্মালাইজ করা যাবে, তত কিন্তু প্রত্যেকের উপরে করের চাপটা কমবে তখন, এবং হিসাবও থাকবে যে আমরা কর দিচ্ছি, এবং আমরা একটা ইয়েও চাইবো যে কর কিসে খরচ হচ্ছে আমাদেরকে দেখান, আমাদের করের টাকা অপাত্রে বয়ে যাবে না। তখন কর দেওয়ার ব্যাপারেও আমরা আর একটু ইনসেন্টিভাইজড হব। জি, আমি একটু ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলছিল। দর্শক, আমরা আলোচনাটি চালিয়ে যাচ্ছি, আপনারা যুক্ত থাকবেন ইউটিউব এবং ফেসবুক পেজে। আমি আপনার জন্য একটু প্রশ্ন রাখতে চাই। অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী দুজনেই কালকে গত রাতে ক্যাটেগরিক্যালি বলেছেন যে বিজনেস রেডিনেস, যেটা এখন ওয়ার্ল্ড ব্যাংক যে রিপোর্টটা দেয়, তারা এটাকে ড্রাস্টিক্যালি কমিয়ে আনতে চান, এবং সেইখানে উনি বলেছেন যে লাইসেন্সিংয়ের যে হ্যাসেলটা, এইটা ঈদের পর 2 মাস সময় চেয়েছেন বাণিজ্যমন্ত্রী, এটা থাকবেই না। ইআরসি, আইআরসি এগুলো অনলাইনে সব পাওয়া যাবে, এবং 350 দিন লাগে যেটা আপনার কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস স্টার্ট করা পর্যন্ত, সেটা ওনারা ড্রাস্টিক্যালি কমিয়ে আনতে চান। এইটার জন্য আপনার কি পরামর্শ আছে? বাজেটে এই মেজার্সগুলো থাকবে বলেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাজেটে মেজার্সগুলো থাকবে, বাজেট কিন্তু এগুলোর দলিল না। বাজেট একটা আয় ব্যয়ের একটা হিসাব, একটা বরাদ্দের হিসাব, তারপরে আমরা কিছু দিক নির্দেশনা চাই এইসব ব্যাপারে। আমি সবসময় বলে এসেছি, অ্যাজ এ কমার্শিয়াল লয়ার, আমি সবসময় বলে এসেছি যে আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, চোখ বন্ধ করে 80% ফেলে দেন, কিছু ক্ষতি হবে না আমাদের কাজে কর্মে, সত্যি বলছি, কিছু ক্ষতি হবে না। এবং এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে এগুলো সব কন্ট্রোল করার জন্য আমাদেরকে ফ্যাসিলিটেশন করার দিকে চলে যেতে হবে, এবং যে দেশগুলোতে ব্যবসা ভালো চলছে সেগুলো থেকে আমরা উদাহরণগুলো নিতে পারি। ওয়ার্ল্ড ব্যাংকের এই ডকুমেন্টগুলোর মধ্যেই আছে, আমরা এটা করতে পারবো। এই কাজগুলো করা আছে, আপনিও জানেন, আপনারাও জানেন, গত 1.5-2 দশক ধরে আমরা এই কাজগুলো করে আসছি। মোটা রিপোর্ট সব আমাদের আছে, সেগুলো আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করব যে বিডার কাছে আমাদের রিপোর্টস দেওয়া আছে, আমরা এমসিসিআই থেকে দিয়েছি, বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় থেকে আমরা দিয়েছি, বিল্ডের রিপোর্টস আছে, সেগুলো যদি উনি দেখেন খুব সহজেই কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারবেন। এই ডুপ্লিকেশনগুলো এবং আননেসেসারি ডকুমেন্টেশনগুলোকে খুব শীঘ্রই কমিয়ে ফেলতে পারবেন। আরেকটি প্রশ্ন আপনার জন্য, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল, আপনার অনেক ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশে এক্সিস্টিং ইনভেস্টর, একই সাথে যারা হয়তো উড বি ইনভেস্টর, তাদের থেকে কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন? তাদের থেকে যে ফিডব্যাকটা আমরা সবসময় পাই, বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে, যে কর ছাড় মওকুফ এগুলো নিয়ে তারা দে আর নট সো ইন্টারেস্টেড। তাদের কথা হচ্ছে ট্রান্সপারেন্সি, তাদের কথা হচ্ছে প্রেডিক্টেবিলিটি, তাদের কথা হচ্ছে সার্টেনটি।
যে আমি আজকে এসে যে কর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমি আমার ব্যবসায়ের প্ল্যান প্রোগ্রামটা করলাম সেটা কালকে বদলে যাবে না, সেটা অন্তত 10 বছর ধরে থাকবে। তারা এই সার্টেনটিটা চান, এটা 1 নম্বর। 2 নম্বর তারা যেটা চান যে ডিসিশন যেন পড়ে না থাকে। আমি সরকারের কাছে একটা আবেদন করলে আমি যেন 3 দিন বা 7 দিনের মধ্যে উত্তরটা পাই। 7 মাস, 10 মাস, 12 মাস ধরে আমার পেছন পেছন ঘুরতে হয়, আমি এই সিদ্ধান্ত নিতে পারি না, ওদিকেও যেতে পারি না, এটা যেন না হয়। সরকার যদি না বলতে চান 3 দিনের মধ্যে না বলে দেবেন, তারপর আমার কি করতে হয় আমি সেটা দেখব। এটা দ্বিতীয় জিনিস। এবং তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আইনজীবী হিসেবে আমি বলছি, ডিসপিউট রেজলিউশন। এত সময় লাগে এবং এখানে বাজেটে বরাদ্দের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের যে কোর্টগুলো, যেগুলো প্রাইমারি আমাদের কমার্শিয়াল কোর্টগুলো, সেখানে কিন্তু আমাদেরকে বরাদ্দ দিতে হবে এবং যা দেয়া হচ্ছে সেগুলো যেন প্রপারলি ব্যবহার করা হয়, বিশেষ করে ট্রেনিংয়ের ক্ষেত্রে। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। গত পরশুদিন আপনিও ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বারের আয়োজনে এরিয়ার নিয়ে বিয়াকের একটা প্রোগ্রাম ছিল। সেখানে আইনমন্ত্রী নিজেই বললেন যে আপনার এই যে কমার্শিয়াল কোর্ট আইন যেটা, সেইটার যে লিমিটেশনসগুলো নিয়ে, তো ভালো একটা আইন তো পাস করা হলো, তো সেটি যদি বিনিয়োগকারীদেরকে কোনো ইনসেন্টিভাইজ না করা যায়, সেই আইন দিয়ে আমি কি করব? এই আইন তো সবেমাত্র পাস হয়েছে। জি, আমার তো কথা হচ্ছে আমাদের কিন্তু কাগজে কলমে সিস্টেমস, খুব ভালো ভালো সিস্টেমস আছে, আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না বা করি না। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে জোরটা দিতে হবে, মনিটরিংয়ের ক্ষেত্রে জোরটা দিতে হবে। ওকে, আমরা আলোচনা শেষ করে আনবো। জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনি একটা জায়গায় আপনাকে আমি থামিয়েছিলাম, সেজন্য আমি দুঃখিত, আপনি সেইটা আবার কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমি এই যেহেতু সময় কম, একটা জিনিস আমি বলি যে ভ্যাট অটোমেশন আমি চালু করেছিলাম। ভ্যাট অটোমেশনের কাজটা এরপরেও অনেক দূরে গিয়েছিল, কিন্তু আবার বন্ধ হয়ে গেছে আমার ধারণা আর কি। কারণ হলো ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টম ডিউটি, এর মধ্যে ভ্যাটের কন্ট্রিবিউশন কিন্তু বেশি। ভ্যাট যদি সঠিকভাবে আদায় করা যায় তাহলে এই রেভিনিউ বাড়বে। সেই জন্য এই অটোমেশনটার দিকে যেতে হবে। আজকাল অনেকেই আমি দেখেছি যে চেইন শপগুলি আছে, তারপরে কিছু কিছু চেইন রেস্টুরেন্ট আছে, ওরা ঠিকই ভ্যাটের রিসিট দিচ্ছে, কিন্তু এর চেয়ে ছোটো ছোটো যারা, তারা দিচ্ছে না, এবং সেগুলির সাথে আবার এনবিআর এর অফিসারদের যোগসাজশ আছে। এই সংখ্যাটা তো বেশি। হ্যাঁ, ওই সংখ্যাটা তো বেশি। হ্যাঁ, সংখ্যাটা বেশি, এবং এটা খুব ভালো করে ওদের কিন্তু করা হয়েছিল অটোমেশন, কিন্তু মেশিন নষ্ট, এখন বলে যে মেশিন নষ্ট। তো এবং এনবিআর এর অফিসাররাও সেটা মেনে নিয়েছে। তো এইগুলি বন্ধ করতে হবে। তারপরে ওই যে আরেকটা যে ইয়ে করা আছে, নির্ধারিত ভ্যাট যাদের কাছে করে দেওয়া আছে টার্নওভারের উপরে, সেটাও কিন্তু সঠিকভাবে করতে হবে এবং আদায় করতে হবে। আদায়ের ক্ষেত্রে এই যে পারস্পরিক যোগসাজশ, সেটা কমাইতে হবে। আমি প্রথমেই বলেছি যে উপরের পর্যায়ের কঠোর নজরদারি, আর আমি যেই কথাটা বলেছি যে প্রত্যেক জেলায় জেলায় অফিস, তখন সেখানে ব্যবসায়ীদেরকে আপনার এই ট্যাক্স নেটের আওতায় আনতে হবে। কথা হলো যে যদি আমরা স্বচ্ছতার ভিতরে যাই, অটোমেশন করি, এবং এই ক্লায়েন্ট এবং যারা আদায় করে তাদের রিলেশনশিপটা ভালো করি, তাহলে কিন্তু ইয়েটা সমস্যা হবে না। বিশেষ করে এই যে দেখেন কর্পোরেট ট্যাক্সগুলি আছে, কর্পোরেট ট্যাক্স কিন্তু আদায় হয়, এবং যত বড়ই হোক সেটা হয়ে যায়, আরও বেশি হবে। এটা আমার সাথে ব্যারিস্টার নিহাদ কবির রাজি হবেন যে যদি তাদের এই যে বিভিন্ন কর্পোরেট বডিতে অনেক সময় 2টা খাতা থাকে, যদি দেখা যায় যে একটা খাতায় সিস্টেমটা চালু হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ আপনাকে জনাব স্নেহাশিস বলবো। আমরা শেষ করব আপনাকে দিয়ে। আপনি বলছিলেন নিজস্ব আর রাজস্ব একটা কথা, আমরা অফ দ্য রেকর্ডে এই কথাটা বলছিলাম আর কি, এটা কি জিনিস? এটা আসলে তো মানে স্যারই কিন্তু অলরেডি এটা এই পয়েন্টে রেজ করেছেন। তো আসলে একটা উনি যথার্থই বলেছেন যে আমরা যদি মূসক আদায়টা যদি ঠিকমতো করতে পারি, কারণ মূসক লেজ দ্য ফাউন্ডেশন, মানে বিক্রির উপরে ভ্যাটটা যদি ঠিকমতো হয়, তাহলে আপনি তো নিট আয় কত সেটা ডিটারমাইন করে কিন্তু ইনকাম ট্যাক্সও কালেকশন করা সম্ভব হয়। তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আসলে এই জায়গায় যে আমরা
আগে এসডিসি দেখেছি, তারপরে ইএফডি দেখেছি, পরবর্তীতে ইএফডিএমএস দেখেছি। রাইট। তো দিনের শেষে গিয়ে আসলে আমরা সঠিক ভ্যাটটা কিন্তু কালেক্ট করতে পারছি না। আমরা অ্যাজ এ ভোক্তা কিন্তু সঠিক ভ্যাটটা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। এর মধ্যে সরকার পাচ্ছে না। এর মধ্যে সবচেয়ে বড় কারণ কিন্তু দুটো। একটা হচ্ছে আসলে আমাদের রেটটা যৌক্তিক কিনা, রেট দ্য ভেরি ইনসিডেন্স, রেটটা যখন অযৌক্তিক হবে এবং এটার যে কমপ্লায়েন্সের যে রেকর্ড কিপিং, এটা যখন ব্যবসা বান্ধব হবে না, তখন মানুষের মধ্যে কিন্তু কমপ্লাই না করার প্রবণতা থাকবে। আর ধরেন একটা চেইন যদি নন কমপ্লাই করে, তখন আমি যদি কমপ্লায়েন্ট হতে চাই, তাহলে আমি কিন্তু আই উইল বি স্টেইং আউট অফ দ্য বিজনেস। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নিহাত কবির, স্নেহাশিস বড়ুয়া এবং জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া আপনাদের সকলকে। দর্শক, 9 লাখ কোটি টাকার বাজেট 11ই জুন উত্থাপিত হবে সংসদে। আমরা অপেক্ষা করছি মানুষের জন্য বাজেট, একটি নির্বাচিত সরকার এবং সরকারের যে অঙ্গীকার, বিএনপির যে অঙ্গীকার 31 দফা, সেই অঙ্গীকার পূরণের প্রথম ধাপ হবে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটটি। সেই অবধি আপনাদের সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।